রিভাইজ দিয়ে আসি নাকি? সীমা আপু বলো তো, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, হরকতের উচ্চারণ কেমন হবে? দ্রুত হবে। জি। তানবিন কাকে বলে? তানবিন উচ্চারণ কেমন হবে? পেশকে তানবিন বলে। জি, তানবিনের উচ্চারণ। উম, তানবিনের হচ্ছে হ্যাঁ, এটাও তাড়াতাড়ি হবে। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি হবে, যেমন হামজা দুই জবর আন। আন। জি। আচ্ছা, কোরআন কারীম পড়তে গেলে আমরা মোটা দাগে 11টি চিহ্ন মুখোমুখি হই। এটা হচ্ছে 11টি চিহ্ন হচ্ছে, এই যে দুইটা আমরা এখনই বললাম, এক জবর এক জের এক পেশ, এখান দিয়ে হচ্ছে তিনটা গেল। এরপর গেল দুই জবর দুই জের দুই পেশ, আরো তিনটা, অর্থাৎ ছয়টা গেল। এরপর যে চিহ্ন আসে সেটা হচ্ছে মাদের হরকত। মাদের হরকত কি কি আছে কোরআনে বলেন তো? মাদের হরকত কয়টি? তিনটি। কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া আর পেশের বামে জজমালা ওয়াও। হ্যাঁ, মাদের হরকত শুনেছি, মানে ওটা তো মাদের হরফ হলো, মাদের হরকত। হামজা ইয়া ও। না না, এই যে হরকত কাকে বলে মূলত? হরকত ও কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জি। তো সেই জায়গা থেকে এটাও হরকত। এই যে খাড়া জবর খাড়া জের খাড়া উল্টা উল্টা পেশ, পেশ। এটাকে বলা হয় মাদের হরকত। এই যে মাদের হরকত বলে। তো এই আমরা জানি মাদ অর্থ কি? টেনে পড়া। টেনে পড়া। তাই এটা হরকত হলেও, যেহেতু এটা মাদের হরকত বলা হচ্ছে, এই কারণে আমরা এটাকে টেনে পড়ি। তাহলে তিনটা চিহ্ন, আরো তিনটা ছয়টা, আর তিনটা নয়টা চিহ্ন বলো। মোট বললাম 11টা চিহ্ন। তার মধ্যে 10ম চিহ্ন হচ্ছে এই যে, এটার নাম কি? জজম। জজম। আর এটার নাম তাসদিদ। তাসদিদ। জি। জজমুল হরফ কয়বার পড়া যায়? একবার। একবার। তাসদিদ হরফ কয়বার? দুইবার। দুইবার। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আসি, তাসদিদ হরফের সাথে সংযুক্ত একটা কায়দা পড়ানো হয়েছে, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? উম, হরকতের বামে নুন মিমে তাসদিদ গুণা করা অজীব। জি, মাশাআল্লাহ। এই এখানে কোনো উদাহরণ আছে কি সামনে ওয়াজিব গুন্নার? হ্যাঁ, এই যে এটা আছে প্রথমটা। জি, এটা একটু উচ্চারণ করো তাহলে। দাম্মাতুন। জি, দম্মাতুন, মাশাআল্লাহ। আচ্ছা, ইসরাত রাইসা আসছে না? আচ্ছা, এরপর আমরা আসি মাদের হরফ, অর্থাৎ মাদ অর্থ টেনে পড়া বুঝলাম। মাদের হরফ কয়টি সমগ্র? তিনটি। কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া আর পেশের বামে জজমালা ওয়াও। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে হরফগুলো, এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমুল ওয়াও, পেশের জেরের বামে জজমুল ইয়া, পেশের বামে জজমুল ওয়াও, এগুলোকে কি মাদ বলি আমরা? মাদের তবাই। মাত্র তবাই। জি, মাশাআল্লাহ। আচ্ছা, মাঝে তবাই কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ সমান কতটুকু সময়? দুইটা হরফ বলতে যতটুকু সময় লাগে। দুইটা হরকত বলবো আমরা, দুইটা হরকত বলতে, দুইটা যেমন এই যে, হরফ। এই যে দুইটি হরকত উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ। যেমন এখানে বায়ে একটা হরকত, আবার বায়ে আর একটা হরকত, বা বা, এই বা বা বলতে যতটুকু সময়, একটা বা আলিফ জবর বা বলতে ততটুকু সময়। আচ্ছা, তাহলে এক আলিফ সমান যদি
দুই হরকত হয়, তাহলে তিন আলিফ সমান কয় হরকত? 6 হরকত। 6 হরকত, মাশাআল্লাহ। এরপর রাইসা বলো, চার আলিফ সমান কয় হরকত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাইসা, চার আলিফ সমান কয় হরকত? 8 হরকত। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মাদের আরেকটা ব্যাপার আমরা বলছিলাম যে মাদের হরকত আছে তিনটা। আহ, এটা হচ্ছে ইশরাত বলবে, মাদের হরকত কয়টা? মাদের হরকত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাদের হরকত কাকে বলে জানা আছে? মাদের হরকত জানা আছে, কিন্তু মানে হয়তো এভাবে পড়া হয় নাই। আচ্ছা, সীমা, তিনটা। সীমা আপু। হ্যাঁ হ্যাঁ, তিনটা কি কি? আলিফ ওয়াও ইয়া। না না, মানে হরকত। হরকত কারে বলে? এক জবর এক জের এক পেশ হরকত বলে না? তো ও, এরকম জবর নাম, কিন্তু সেটা মাদ, মাদ হয় সেটাতে। সরি, ওটা জানা নেই। আচ্ছা, সীমা আপু বলো তো, মাদের হরকত কি কি? খারাজ জবর খারাজের উল্টা পেশ। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে খাড়া জবর আছে, এটা খাড়াজের, এটা উল্টা পেশ। এখন এটাকে মাদের হরকত আমরা বলি। কিন্তু এটার পিছনে আসলে মাদটা কোথায়? মাদটা কিভাবে আসলো? মূলে আরবি মূল শব্দে এটা ছিল বা আলিফ জবর বা। এটাকে সহজ এবং সংক্ষেপ করার জন্য খাড়া জবর দেওয়া হয়েছে। যেমন আমরা ইউনিভার্সিটিতে আরবি টু আরবি লিখতাম, আমাদের টোটাল আরবি টু আরবি আরবি ভার্সন ছিল। তো সেখানে তো আরবি লিখতে গিয়ে বাই চান্স আমাদের একটা শব্দ লিখতে গিয়ে দেখা গেল এখানে পেশের বামে যজম হলো ওয়াও হবে, কিন্তু আমরা শুধু পেজ দিয়ে ফেলছি। অথবা জবরের বাম পাশে খালি আলিফ হবে, সেখানে শুধু আমরা বা দিয়ে ফেলছি, আলিফটা দিতে ভুলে গেছি। তো এই জায়গায় তো কাটাকাটি না করে আমরা সেখানে একটা খাড়া জবর দিতাম। এটা হচ্ছে আরবির নিয়মটা এরকম। যদি কোথাও সহজ করার জন্য, কোথাও সংক্ষেপ করার জন্য প্রয়োজন হয় এটাকে বাদ দেওয়া, এই যে যজমলাও, খালি আলিফ, যজমালা ইয়া, এটাকে বাদ দিতে গিয়ে, তাহলে সংক্ষেপে আমরা এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশের ব্যবহার করতে পারি। এই জন্য আমরা এখানটাতে টান দিই। তাহলে এই তিনটাকে আমরা বলবো মাদের, কি বলবো? মাদের হরকত। হরকত। জি। এরপর আমরা আসি একালিফ মাদে। একালিফ মাদ আমরা কয় প্রকার পড়েছি? 3 প্রকার। কাজ করবে না ওটা হাতে। কয় প্রকার পড়া হয়েছে একালিফ মাদ? 3 প্রকার। কি কি? মাদে তাবাই, মাদ্দা বদল, মাদ্দা লিন। মাদ্দে বদল, মাদ্দে লিন। আচ্ছা, সীমা আপু বলো, মাদ্দে লিন কাকে বলে? মানে আছে? আচ্ছা, ইশরাত বলো, মাদ্দে লিন কাকে বলে? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে তো আহ, আমি আছি, আমরা আবার রিপিট করবো, বলে জন্য সমস্যা নেই। আমি বলি মাতে লিন কাকে বলে। জি জি। লিনের হরফ 2টি। জি। জবরের পরে ইয়া, জবরের পরে যজমালা ওয়াও। লিনের হরফের পরে থামিয়া গেলে
এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দেলিন বলে। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, লিনের হরফের পরে যদি অক্ফ হয় তাহলে এক আলিফ টান, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আর যদি লিনের হরফের পরে থামার প্রয়োজন না হয় কিংবা থামার জায়গা না থাকে তাহলে কেমন হবে? আচ্ছা, উম, এই যে এখানে আছে দেখো, যে লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে। তাহলে লিনের হরফ তো আমরা জানি, যে জবরের বামে জজমলা ও জবরের বামে জজমলা ইয়া, দুটোই জবরের বামে। তো এরকম যদি হয় এবং যদি ডান দিকের হরকতের সঙ্গে এটা তাড়াতাড়ি পড়তে হবে বেসিক্যালি, যেমন বা ও জবর বাউ, কারণ এরপর আর কোনো হরফ আমরা দেখতে পাচ্ছি না, তারপরে অক্ষ কিনা সেটাও বুঝতেছে না। তো সেই জায়গায় আমরা দ্রুত পড়বো বাউ, তাও, খাও, দাও, এরকম। আচ্ছা, এরপর আমরা যদি শব্দের দিকে আসি তাহলে সেটা আরো ক্লিয়ার হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ কি, ইয়ারাউনাহা, ইয়ারাউনাহা। এই যে ইয়ারাউ, এখানে জবরের বাম পাশে জজমলা ওয়াও আছে না? রাইসা ইশরাত, খেয়াল করো একটু, জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা লিনের হরফ না? হ্যাঁ। হ্যাঁ, লিনের হরফ। এখন লিনের হরফ হইলে আমরা টানতে পারি কিনা, এখানে কি আমরা টানতে পারবো? রও, এরকম টানতে পারবো? টানতে পারবো না আমরা, কারণ লিনের হরফে মাদের শর্ত হচ্ছে লিনের হরফের পরের হরফে অক্ফ হইতে হবে, ঠিক পরের হরফে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক পরের হরফ তো নুন, কিন্তু নুনের পরে অক্ষ নাই। আর উপরন্তু নুনের পরে আরো একটা হরফ আছে, সুতরাং এখানে টানের কোনো প্রশ্ন আসে না। তবে শব্দটাতে যদি আমরা একটু খেয়াল করি, এখানে যদি আমরা ধরি যে, ধরি আমরা এখানে একটা অক্ষ আছে, এখানে আমরা ধরলাম একটা অক্ষ আছে, তাহলে এখানে জবর আছে, তার বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে সেই জায়গা থেকে আমরা এখানে টান দিতে পারি। তখন কিরকম হবে টান? আইন, আইন, এই যে একালিপ টান তখন হয়ে যাবে। এটা হচ্ছে তখন হবে মাদ্দিলিন। তাহলে এখানে ব্যাপার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হরফে লিন আর একটা হচ্ছে মাদ্দিলিন। প্রথমে ব্যাপারটা থেকে হরফের মধ্যে, এই যেমন আমরা লিনে হরফ পড়ছি, এটা হচ্ছে হরফে লিন, এখানে মাদ্দে লিন আসে নাই, অর্থাৎ টানার জন্য যেই লিন দরকার সেই লিন আসে নাই। আচ্ছা, এরপর এটা হচ্ছে যদি অক্ষ আসে তখন এটা বলবো মাদ্দে লিন। তাহলে দুইটা কথা, একটা হচ্ছে হরফে লিন আর একটা হচ্ছে মাদ্দে লিন। হরফে লিন তাড়াতাড়ি পড়তে হয়, আর মাদ্দে লিন একালিপ টেনে পড়তে হয়। হরফে লিন তাড়াতাড়ি পড়তে হয়, মাদ্দে লিন একালিপ টেনে পড়তে হয়। আচ্ছা, রাইসা কি বুঝছো ব্যাপারটা? রাইসা, লিনের হ্যাঁ, হরফ, বুঝছি। হ্যাঁ লিনের হরফ কয়টি? দুইটি। কি কি? ইয়ে, আলিফ, হুম। ওয়াও আর আলিফ। না না, হয় নাই। আচ্ছা, ইসরাত বলো। ওয়াও ইয়া হবে। অউয়া ঠিক আছে, তার ডানে কি থাকবে? ওয়াক্ফ। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, লিন অর্থ নরম করা, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমালা অও, জবরের বাম পাশে যজমালা অও। এটা হচ্ছে প্রথম হরফ। দুই নম্বর হরফ হচ্ছে, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, আর জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বামে যজমালা ওয়াও, জবরের বামে যজমালা ইয়া। এখন বলো তো রাইসা, মাঝের হরফ দুইটা কি কি? একটা হুম, হচ্ছে জবরের বামে জজমলা ওয়াও, আর একটা হচ্ছে জবরের বামে জজমলা ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, দুটোই জবরের বামে, এটা মনে রাখতে হবে। আমরা যেরকম হ্যাঁ। মাঝের হরফ মনে রাখছি এরকম। এখন কথা হচ্ছে, এটা তো হরফ, এটা লিনের হরফ, এটা মাদ্দে লিন না কিন্তু।
লিনের হরফ, মাদের হরফ হইলে যেমন আমরা টানতেছিলাম, এখানে ব্যাপারটা এরকম না। এখানে শুধুমাত্র লিনের হরফ হইলে টানা যাবে না, মাদ্দে লিন হতে হবে। আর মাদ্দে লিন হওয়ার জন্য শর্ত হচ্ছে ঠিক পরের হরফে অক্ষ হইতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে, লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। তার মানে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে, এটা তাড়াতাড়ি পড়তে হবে। নিচে যতগুলো উদাহরণ আছে দেখো, সবগুলো লিনের হরফ, কিন্তু আমরা টানতে পারবো না। এসে বড় তো কয়েকটা শব্দ। তাও, তাও, তাও খাও। কি টান, টান হচ্ছে নাকি, টান, টান হবে নাকি? না। তাহলে বাউ, তাও, বাউ, এইভাবে। তাও, হাউ, দাউ, কউ, কু, আচ্ছা থাক, আউ। মাশাআল্লাহ, ঠিক আছে, এই পর্যন্ত থাক। এই যে এখানে আমরা জবরের বামে যজমলা অ পড়লাম, কিন্তু একটাও টান দেয় নাই। এটা হচ্ছে কি, লিনের হরফ, অর্থাৎ হরফ লিন। হুম। আচ্ছা, এখন আহ, আমরা আসি মাদ্দে লিন কখন হয়। তাহলে মাদ্দে লিনের কথাটা আরেকবার বলতেছি, খেয়াল করো। যদি লিনের হরফের পরের হরফে, লিনের হরফের পরের হরফে যদি অক্ফ হয়, লিনের হরফের পরের হরফে অক্ফ হইলে সেটাকে কি বলে? মাদ্দে লিন বলে। এই যে এখানে কিভাবে বলা হচ্ছে, লিনের হরফের বামের হরফে অক্ফ মাদ্দে লিনে আরজি, এক আলিফ লম্বা করে পড়তে হয়। তো মাদ্দে লিনে আরজি এটা বলতে যদি কঠিন মনে হয়, আমরা শুধু মাদ্দে লিন বললেই হবে। আরজি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ যদি আমরা অক্ফ করি, শর্তযুক্ত মাদ, যদি অক্ফ করি তাহলে মাদ, অন্যথায় না। এখন এটার জন্য দেখো, সূরা কুরাইশের 4 নম্বর আয়াত, সূরা কুরাইশের 4টা আয়াত আছে, প্রতিটা আয়াতের শেষে মাদ্দে লিন পাওয়া যায়। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি কোরআন থেকে দেখে আসার চেষ্টা করি যে মাদ্দে লিন কোরআনে আসলে কেমন আসবে। এটা খুবই কম সংখ্যায় আসবে, তবে সেটা একটু দেখে আসি আমরা। তাহলে আহ ইশরাত বলো, লিনের হরফ কয়টি, কি কি? লিনের হরফ দুইটি। কি কি? জবরের বামে যজমালা ওয়াও, জবরের বামে যজমালা ইয়া। আচ্ছা, লিনের হরফ হলে কিভাবে পড়তে হয়? লিনের হরফ, লিন, লিনের হরফ হচ্ছে আবার দুই প্রকার আছে। এম, একটা হচ্ছে হরফ লিন আর একটা হচ্ছে মাদ্দে লিন। হরফ জি। লিনের মধ্যে হচ্ছে এমনিতে জবরের বামে এম, জবরের বামে যজমালা ওয়াও অথবা জবরের বামে যজমালা ইয়া থাকবে, কিন্তু লাস্টে ইয়া ওয়াকফ থাকবে না। এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা আচ্ছা। আর আর আরেকটা হচ্ছে মাদ্দেলিন। মাদ্দেলিনটা হচ্ছে জবরের বামে যজমলা ওয়াও এবং ইয়া থাকলে পরে হচ্ছে শব্দের পরে ইয়া ওয়াক্ফ থাকবে। এটাকে কালিপ টেনে পড়তে হবে। আচ্ছা, একটা উদাহরণ দাও। তো সেক্ষেত্রে প্রথম আয়াতটা তেলাওয়াত করা যেতে পারে। এই যে সূরা কুরাইশের প্রথম আয়াত। কারণ লিলাফি কুরাইশ। হ্যাঁ, এখানে মাদ্দে লিন আছে কিনা এই আয়াতের মধ্যে, এগুলো কোথায় আছে? মাদ্দেলিন আছে। কোথায়? যে এইখানে হচ্ছে জবরের বামে যজমলা ইয়া আছে যে। আচ্ছা, এটা এটা। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তারপর এটা হচ্ছে লিনের। জবরের বামে। হ্যাঁ, তারপর হরফে কি হয়েছে, অক্ফ করা হলো। হ্যাঁ। হুম, ঠিক আছে, তাহলে টানটা দিব কোথায় আমরা তাহলে? কুরাইশ, রয়, রয় যখন বলবো তখন টান দেব, কুরাইশ, কুরাইশ। আচ্ছা, এটা হচ্ছে মাদ্দে একটা উদাহরণ হলো। এরপর আহ, সীমা আপু বলো যে এরপর এই এই সূরার মধ্যে অন্য কোনো আয়াতে মাদ্দে আছে কিনা, যে কোনো একটা আয়াতের শেষ থেকে দেখে বলো। তেলাওয়াত করতে হবে কমপক্ষে 2টা শব্দ।
শেষের দুইটা শব্দ তেলাওয়াত করে উদাহরণ দাও একটা। এখানে ওয়াসাইফ, এখানে আছে মাদ্দেলিন। মাদ্দিলিন কেন হলো এখানে? এখানে হচ্ছে জবরের বামে যজমেলা ইয়ে আছে, আর হচ্ছে শেষে অক্ষর চিহ্ন আছে, এজন্য এটা মাদে লিন হবে। তার মানে লিনের হরফের ঠিক পরের হরফে অক্ফ করতে হলো। এই যে সাইফ, ফাই আমরা অক্ফ করলাম, অক্ফ করার কারণে যজম হয়ে গেল। তাহলে বুঝলাম আমরা মাদের হরফ লিনের হরফের ঠিক পরের হরফে অক্ফ হলো, এ কারণে আমরা এটাকে একারে টান দিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর রাইসা বলবে একটা উদাহরণ। এখানে তুমি এই দুইটা শব্দ পড়তে পারো, এই দুইটা শব্দ পড়ে উদাহরণ দিতে পারো। কোন দিকে? এখান থেকে রাইসা, দেখা যায় স্ক্রিন? এখান থেকে এই পর্যন্ত পড়ো, পড়ে দেখো। আচ্ছা। সহজ করে দিলাম। হাজাল বাইত, হুম, এখানের মধ্যে উম জবরের বামে জজমলাইয়া, এরপরে এর পরের হরফে ওয়াকফ হইছে, এজন্য এটা মাদলিন। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে তিনটা আয়াত পড়লাম, তিনটা আয়াতে মাদ্দিলিন আছে। এরপর দেখি শেষের আয়াতে, এই যে الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই যে খৌফ, এখানেও আমরা কিন্তু মানে টান দিলাম। কেন টানলাম? কারণ এখানে দেখতে পাচ্ছি জবরের বামে জজমুল ওয়াও লিনের হরফ, আর বলা হয়েছিল লিনের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে সেটা মাদ্দে লিন হয়, আর মাদ্দে লিন এক আলিফ টেনে পড়তে হয়, এই কারণে আমরা এক আলিফ টেনে পড়লাম। তাহলে আমরা এই যে মাদ্দে লিন পড়লাম, এই মাদ্দে লিনটা কোরআনে মাদ্দে তাবাইর মতো এত বেশি আসে না, তবে এটা যেহেতু কোরআনে বেশ আমরা পাবো সামনে, এ কারণে আমরা এটাকে গুরুত্ব দিয়ে পড়বো মাদ্দে লিন। আচ্ছা, তাহলে মাদ্দে লিন কি আমরা সবাই বুঝতে পারলাম? হ্যাঁ, পারছি। আচ্ছা, হ্যাঁ পারছি। এরপর আমরা আসি মাদ্দে বদল। আচ্ছা, রাইসা বলবে মাদ্দে বদল কারে বলে। মাদ্দে বদল ওই ওই মাদ যা হামজার উপর আসে, হামজার উপর খাড়া জবর জের ফেশ হলে মাদ্দে বদল তাকে বলে বলে। আচ্ছা, এরপর ইশরাত বলবে মাদ্দে বদল কাকে বলে। হামজার সঙ্গে মাদের হরফ বা হরকত থাকলে একে মধ্য বদল বলে। জি, তাহলে রাইসা, কোনো সংশোধনী দিছে নাকি তোমার? তুমি যেটা বললে সেটা ঠিক ছিল কিনা পুরোপুরি? আংশিক ঠিক ছিল। তুমি শুধু বললে যে মাদের ওই হামজার উপরে হরকত, মাদের হরকত থাকলে খাড়া যাবার খাড়া যাবার উল্টা বেশ বললে। তোমার আপু যেটা বললো সেটাকে একটু খেয়াল করো, যে হামজার উপরে বা হামজার সঙ্গে মাদের হরফ অথবা হরকত। এখন মাদের হরকত আমরা জানি খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ, এটা যদি আসে তাহলে সেটা তো মাদের হরকত হলো। এর বাইরেও হামজাতে যদি মাদের হরফও আসে, যেমন হামজাতে মাদের হরফ কেমন আমরা দেখলাম, এই যে পেশের বামে জজমল অও, যদিও এটাকে আমরা মাদের তবাই বলে থাকতাম, কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু বদল পড়া শেষ, এখন বদলের মধ্যে আমরা দেখলাম যে হামজাতে যদি কোনো মাদ হয়, এক কথা হামজায় মাদ হইলেই সেটা মাদ্দে বদল। তো সেটা হামজাতে মাদের হরফ হতে পারে, হামজাতে মাদের হরকত হতে পারে। আচ্ছা, গুড। এরপর আহ, সীমা আপু বলবে যে মাদ্দে বদল কাকে বলে। হামজার সাথে মাদের হরফ বা হরকত আসলে ইহাকে মাদে বাদল বলে, ইহাকে একালিপ পরিমাণ টেনে পড়তে হয়। আচ্ছা, একটা উদাহরণ। মানা।
আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তিনটা শেষ। এরপর আমরা মাদের চতুর্থ প্রকার মাদ্দে ইওয়াজ পড়ি। মাদ্দে ইওয়াজ কাকে বলে, কে বলতে পারবে? দুই জবরের তানবিনের পরে খালি আলিফ থাকলে এক হুম। জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর রাইসা বলবে মাদ্দে ইওয়াজ কাকে বলে। দুই জবরের তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে ওয়াজ বলে। আচ্ছা, মাশাআল্লাহ। ইশরাত। দুই জবরের বামে ওয়াকফ মাদ্দে ইওয়াজ এক জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা করে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। সবাই ঠিক বলেছে। শব্দগত কিছু এলোমেলো থাকতে পারে, তবে সবারটা সঠিক। আচ্ছা, তো এখানে আমরা তাহলে একটু উদাহরণ পড়ি। প্রথমে রাইসা পড়বে তিনটা হরফ, তিনটা হরফ, তিনটা শব্দ পড়ো রাইসা। কিতাবান বা তাহলে মাদ্দে ইওয়াজটা কোথায় হইলো? হ্যাঁ, মাদ্দে ইওয়াজের টানটা হইলো না তো। এখানে মাদ্দে ওয়াজ হয়েছে যে ওই হ্যাঁ, তো এটা দুই জবরের পরে খালি আলিফ আছে যে আহ, এরপরে ওয়াকফ আছে তো, এই জন্য মাদ্দে ওয়াজ হয়েছে। আচ্ছা, তাহলে আর একটু টান দাও, সেখানে একেবারে টান হয় নাই ঠিকঠাক ভাবে, আরেকবার। কিতাবা বা টান হইলো, তা বা তা যতটুকু টান। কিতাবা হ্যাঁ, মাশাআল্লাহ, এখন ঠিক আছে। এরপর যাও যা হ্যাঁ, না যাও যা মা এরপর ইশরাত কি বলবে। ঠিক আছে, কাই ইশরাত বলবে তিনটা শব্দ। কাইদা, হিসাবা, লিবাসা। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপর সীমাহু বলবে পরের দুইটা শব্দ। কিরমা তাওয়াবা এটা থ হবে, থওয়া বা। তাওয়াবা মাশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে দুই জবরের আরেকটা কথা সহজ, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক লেফ টেনে পড়তে হয়, দুই জবরে দম ফেললেই। ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে এই যে গুলতা। গুলতায় যদি দুই জবর থাকে, গুলতার উপরে যদি দুইটা জবর থাকে, তাহলে সেটাকে আমরা এক জবর বাদ দিয়ে একালিফ টানতে পারবো না। বরং সেখানে এ, এই পায়ের নখটাও ছাড়াই দিতে হবে এবং যজম করতে হবে, অর্থাৎ গোল হা পড়তে হবে। যেমন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়ালা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, এরকম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। এই যে যাকাহ মানে যাকাতান ছিল, সেখানে যাকাহ পড়ি। আচ্ছা, আহ, এর বাইরে আরেকটা কথা হচ্ছে দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা করতে হয় কিছু কিছু জায়গায়, এটা খুব কম সংখ্যক, খুব কম জায়গায়। যেমন হচ্ছে তো, এখানে মূলে একটা আলিফ ছিল, পরে বদল করে এখানে আলিফটাকে উঠে ইয়া বসানো হয়েছে। তো যাই হোক, আমরা এরকম দুই জবরে যদি অক্ষ করি, তাহলে আমরা আহ, এক আলিফ টান দিব। দুই জবরে অক্ষ করলে এক আলিফ টান দেবো। ব্যতিক্রম হচ্ছে তায়ের উপরে যদি তানবিন থাকে, এটা খেয়াল রাখলেই হবে। আচ্ছা, তাহলে চার আলিফ এক আলিফ মাদ আমাদের কয় প্রকার? এক আলিফ মাদ কয় প্রকার পড়লাম? চার প্রকার। চার প্রকার। চার প্রকারের কোনো প্রকার নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কোনো জানার আছে? না। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই বুঝছে না? হ্যাঁ। তাহলে আমাদের এরপর থাকবে হচ্ছে তিন আলিফ মাদ। তিন আলিফ মাদ, এরপর হচ্ছে তিন আলিফ মাদ হচ্ছে আমরা কয় প্রকার পড়লাম? দুই প্রকার পড়ছিলাম মনে হয়। মাদ্দে মুনফাসিল আর মাদে মাদ্দে আরশি। মাদ্দে আরজি, এই তিনটা পড়ছিলাম। তাহলে এটা তিন আলিফ মাদ গেল। এরপর চার আলিফ মাদ। চার আলিফ মাদ কয় প্রকার পড়া হয়েছে? 5 প্রকার। পাঁচ প্রকার।
তাহলে আগামী দিনের হচ্ছে পড়া থাকবে, এগুলো যেহেতু পড়াই আছে, এ, এই 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ পুরোপুরি দেখে আসা, এগুলো পড়ে আসতে হবে। আগামীকাল আমি শুধু ধরবো, তারপর আমরা নুন সাকিন, তানবিন, মিম সাকিন এগুলো ধরবো। সব দেখে আসবেন যতদূর দেখতে পারেন, তাহলে আমরা দ্রুত আমরা রিভাইজ গুলো পর্বটা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের মিটিংটা শেষ হবে, আর শেষ হয়ে গেলে আমরা ক্লাসটা শেষ করতে চাচ্ছি, কারো কোনো প্রশ্ন না থাকলে। কোনো প্রশ্ন নাই।